আসসালামু আলাইকুম। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। তো আজকে আমাদের আলোচনার মেইন টপিক হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ফেজগুলো নিয়ে। তো গত পর্বে আমরা দেখেছিলাম সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে কয়টি ফেজ রয়েছিল? ৭টি ফেজ রয়েছিল। যেহেতু এটি একটি লাইফ সাইকেল, তো এখানে আমি চক্রাকারে অঙ্কন করেছি। তো আজকের লেকচার ভিডিও থেকে আমরা প্রত্যেকটি ফেজ সম্পর্কে বিস্তারিত জানবো এবং আপনি বুঝতে পারবেন একটি সফটওয়্যার যে সময় একজন সফটওয়্যার ডেভেলপাররা বা আপনি যদি একজন সফটওয়্যার ডেভেলপার হন পরে, তাহলে আপনার কি করতে হবে। তো এটি পুরোটাই হচ্ছে পুরো যে আমাদের টপিক, এটা আমাদের বাস্তব লাইফের সাথে রিলেটেড। পরবর্তীতে যে সময় আমরা জব লাইফে যাব, তখন কিন্তু এই মডেলের অ্যাপ্লিকেশন মাস্ট বি আমাদের থাকবেই। তো পুরো পর্বটি না টেনে দেখার অনুরোধ করছি। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের যে ফেজগুলো রয়েছে, তার মধ্যে প্রথম ফেজ হচ্ছে রিকোয়ারমেন্ট কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস। কিছু কিছু বইয়ে এই ফেজকে প্ল্যানিং হিসাবে ডিফাইন করা হয়ে থাকে। তো এই ফেজের ক্ষেত্রে দুইটা গ্রুপ অফ পিপল হচ্ছে ইন্টারঅ্যাক্ট করে। প্রথমত হচ্ছে কাস্টমার এবং দ্বিতীয়ত হচ্ছে ডেভেলপার। তো কাস্টমার একজন হতে পারে অথবা একাধিক হতে পারে, তো আমি বলছি সেট অফ কাস্টমার। এবং ডেভেলপারও একজন হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে একাধিকই হয়, তো সেট অফ হচ্ছে ডেভেলপার। তো কাস্টমারের যা যা রিকোয়ারমেন্ট থাকে তা হচ্ছে কি ডেভেলপাররা তাদের থেকে শুনে নেয় এবং সুন্দর মতো অ্যানালাইসিস করে। তো কি অ্যানালাইসিসটা তারা প্রথম ধাপে করে? তারা হচ্ছে অ্যানালাইসিস করে যে প্রজেক্টটা তারা করতে যাচ্ছে, সেই প্রজেক্টের মাধ্যমে তারা কতটুকু হাই কোয়ালিটিফুল একটি সফটওয়্যার তারা তৈরি করতে পারবে এবং এই প্রজেক্টের রিস্ক কতটুকু আছে, অর্থাৎ ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা কত। এই দুটো জিনিস হচ্ছে এই ধাপে হচ্ছে অ্যানালাইসিস করে নেওয়া হয়। তো অ্যানালাইসিসটা কে করে? অ্যানালাইসিস করে হচ্ছে এই ধাপের ক্ষেত্রে কিছু টিমমেট থাকে, বাট এই প্রত্যেকটা ধাপের ক্ষেত্রেই টিম করা। তো এই ধাপে যে টিমটা থাকে, এই টিমমেটরা হয় হচ্ছে একটি কোম্পানির সবথেকে উচ্চ পদে যারা রয়েছে তারা, অর্থাৎ হচ্ছে একটি কোম্পানির মাথা যারা, তারা হচ্ছে এই ধাপের টিমমেট হিসেবে কাজ করে। তো তারা কি সব অ্যানালাইসিস কি একাই করে? না, তারা সব অ্যানালাইসিস একা করে না। তারা হচ্ছে প্রত্যেকটি এই যে প্রত্যেকটা আরও ফেজ রয়েছে, তো তাদের সবার সাথে আলোচনা সাপেক্ষে তারপর হচ্ছে তারা ডিসিশনটা নেয়। তো যদি আমরা মনে করি যে ফিজিবিলিটি স্টাডিতে যদি টিমমেট থাকে ৩ জন, ডিজাইন ফেজে যদি টিমমেট থাকে ৩ জন, বা প্রত্যেকটি ফেজে যদি টিমমেট থাকে ৩ জন করে, তো প্রত্যেকটি ধাপে ফিজিবিলিটি স্টাডিতে টিমমেট ৩ জন, ডিজাইন টিমমেট ৩ জন, কোডিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের টিমমেট ৩ জন, ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং পার্টে হচ্ছে টিমমেট ৩ জন, ইনস্টলেশন অ্যান্ড ডিপ্লয়মেন্টে টিমমেট ৩ জন, মেইনটেনেন্সের ক্ষেত্রে টিমমেট ৩ জন। তো এই ধাপে ফার্স্ট ধাপে যারা হচ্ছে টিমমেট, তারা হচ্ছে সবথেকে বয়োজ্যেষ্ঠ হয়। তো প্রত্যেকটা টিমমেটই হচ্ছে আবার এই সাব টিমে থাকে। তো যদি বলি যে ফিজিবিলিটির সাথে ৩ জন, তাদের মধ্যে একজন হচ্ছে এই পার্টে রয়েছে, ডিজাইন থেকে একজন হচ্ছে এখানে রয়েছে, কোডিং এন্ড ইমপ্লিমেন্টেশন থেকে একজন এখানে রয়েছে, ইন্টিগ্রেশন থেকে একজন রয়েছে, ইনস্টলেশন থেকে একজন রয়েছে, মেইনটেনেন্স থেকে একজন রয়েছে। তো মূলত হেড যারা, তারা হচ্ছে ৬ জন হচ্ছে এই ধাপে থাকে। এবং ৬ জন আমি বলছি দেখে যে ৬ জন থাকবে তাই না, আপনাকে বোঝানোর জন্য আমি বলছি। তো কীভাবে অ্যাকচুয়ালি গ্রুপিংটা করা হয়, তো তারা হচ্ছে আবার সবার সাথে আলোচনা করে, করার পরে তারা হচ্ছে এই ফার্স্ট ধাপের অ্যানালাইসিস যে ধাপ বা প্ল্যানিংয়ের ধাপ, এই ধাপে তারা হচ্ছে পুরো কাজ জুড়ে, পুরো প্রজেক্ট জুড়ে তারা কি করবে সব কিছু শুরুতেই প্ল্যানিং করে নেয়। তো এই ছিল হচ্ছে রিকোয়ারমেন্ট কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস ফেজ। তো এবার চলো দেখা যাক দ্বিতীয় ফেজ হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। তো ফিজিবিলিটি স্টাডিতে কী করা হয়? ফিজিবিলিটি স্টাডিতে আমাদের যারা কাস্টমার বা কনজিউমার, তারা যা যা বলেছিল তা সব কিছু আমরা লিখিত হিসাবে নেই। তো লিখিত নিয়ে আমরা একটা ডকুমেন্টে, যে ডকুমেন্টের নাম হচ্ছে SRS। তো এই SRS মানে হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। তো এটা একটা ফাইল, যে ফাইলের মধ্যে কাস্টমারের যা যা রিকোয়ারমেন্ট ছিল সব কিছু স্পেসিফাই করা হয় একটি ডকুমেন্ট আকারে। তো পরবর্তীতে লিগালি কোনো যদি ঝামেলা হয়, তখন আবার এই ফাইলটা অনেক সুন্দর মতো ব্যাকআপ দেয়। মনে করেন আপনাকে একটা কাজ দিল, একটা আপনি সুন্দর মতো করে দিলেন, এরপর আবার কাস্টমাররা বলল বিট্রে করতেছে যে আপনাকে এমন বলি নাই, আমি এরকম বলছি, আপনারা কেন এরকম দিচ্ছেন। তখন এই ফাইলটা হচ্ছে লিগালি অনেকটা হেল্প করে, না আপনি যা যা চেয়েছেন আমরা তাই দিয়েছি। তো এই ফেজে অবশ্যই এটা অনেক ইম্পর্ট্যান্ট একটি পার্ট, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। যদি আপনি বাস্তবে পরবর্তীতে যদি একজন সফটওয়্যার ডেভেলপার হন, তো অবশ্যই এবং অবশ্যই কাস্টমারের কাছ থেকে SRS ফাইলটি চেয়ে নেবেন, বা তার রিকোয়ারমেন্টগুলোকে SRS ফাইল করে তাকে দেখাবেন যে হ্যাঁ সব ঠিক আছে নাকি, বা তার সাইন নিয়ে নেবেন। তো এভাবে কাজ করবেন।
তো ফিজিবিলিটি স্টাডি এই ধাপে হচ্ছে এই কাজটা করা হয়। তো ফিজিবিলিটি মানে হচ্ছে সম্ভাব্যতা। তো মূলত ৫টি জিনিস দেখা হয় বা চেক করা হয় এই ধাপের ক্ষেত্রে। প্রথমত হচ্ছে ইকোনমিক, অর্থাৎ কাস্টমাররা যে পরিমাণ বাজেট আমাদেরকে দিয়েছে, সেই বাজেটে কি আমরা এই সফটওয়্যারটি ডেভেলপ করতে পারবো? সেটা হচ্ছে আমরা ফার্স্ট ধাপে দেখে নেব এই ধাপের ক্ষেত্রে, ফিজিবিলিটি স্টাডির ক্ষেত্রে। এবং দ্বিতীয়ত হচ্ছে লিগ্যাল। তো কাস্টমারের যে ডিমান্ড যে সফটওয়্যার, সেটা হচ্ছে আমাদের বর্তমানের যে সেই লিগ্যালের ফ্যাক্টগুলো কি সাপোর্ট করে কি করে না। ইল্লিগাল কোনো কাজ করা যাবে না, কারণ ইল্লিগাল কাজ করলে কোম্পানি কিন্তু বদনাম হয়ে যাবে। তো ইল্লিগাল সব কাজ আমাদের অ্যাভয়েড করতে হবে। থার্ড হচ্ছে অপারেশন ফিজিবিলিটি, অর্থাৎ যে সফটওয়্যারটি আমরা তৈরি করতে যাচ্ছি, সেই সফটওয়্যার তৈরি করার জন্য আমাদের যা যা নলেজ থাকা দরকার, সেই পরিমাণ নলেজ আমাদের আছে কি, সেটা হচ্ছে এই ফিজিবিলিটি স্টাডি থেকে আমরা আগে থেকে জেনে নেই। যদি থাকে হ্যাঁ, তাহলে আমরা ফার্দার প্রসিড করব, না থাকলে করব না। ফোর্থ হচ্ছে টেকনিক্যাল, যে সফটওয়্যারটি আমরা তৈরি করতে যাচ্ছি সেই সফটওয়্যারটি তৈরি করার জন্য আমাদের যা যা হচ্ছে ডিভাইস দরকার, যে পরিমাণ কম্পিউটার সিস্টেম দরকার বা যা যা হার্ডওয়্যার সিস্টেম দরকার, সব আমাদের কাছে প্রস্তুত আছে কি বা আমরা ম্যানেজ করতে পারবো কি। যদি পারি তাহলে আমরা ফার্দার আবার দেখা শুরু করব। তো লাস্টলি দেখব হচ্ছে আমাদেরকে যে টাইমটা বা সময়টা বেঁধে দিয়েছে যে সফটওয়্যারটা ডেভেলপ করার জন্য, আমরা উইদিন ওই টাইমের মধ্যে কি আমরা শেষ করতে পারবো। তো এই ফিজিবিলিটি যদি আমরা এই ৫টা ধাপ যদি কমপ্লিট করতে পারি, তারপর আমরা নেক্সট ফেজের দিকে যাই। তো নেক্সট ফেজ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটি ফেজ, ডিজাইন ফেজ। ডিজাইন ফেজে ২ ধাপে ডিজাইন করা হয়। প্রথমত হচ্ছে হাই লেভেলে এবং দ্বিতীয়ত হচ্ছে লো লেভেলে। তো সেই সম্পর্কে বিস্তারিত দেখে নেওয়া যাক। তো এবার কথা বলবো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের থার্ড যে ফেজ রয়েছিল, হুইচ ইজ ডিজাইন ফেজ। এটি একটি অনেক ইম্পর্টেন্ট একটি ফেজ, কারণ ডিজাইন ফেজ দেখলে আমরা ওভারঅল টোটাল সফটওয়্যার ক্রিয়েটের যে আর্কিটেকচার, সেটা সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাই। তো ডিজাইন ফেজে আমরা কি করি? ডিজাইন ফেজে আমরা প্রিভিয়াস যে ফেজে আমরা এসআরএস ডকুমেন্টের নাম শুনেছিলাম বা সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন যে নামটি শুনেছিলাম, সেই ডকুমেন্ট দেখে দেখে যা যা রিকোয়ারমেন্ট ছিল সব কিছুই একটি ডিজাইনে পরিবর্তন করা হয়। তো ডিজাইনটা ২টা ধাপে করা হয়। প্রথম হচ্ছে এইচএলডি, which is known as high level design, and LLD, which is known as low level design. তো এই ২টা ধাপের ক্ষেত্রে কি করা হয়? এইচএলডিতে করা হয় হচ্ছে প্রত্যেকটি যে আমাদের কাজ, টোটাল তো অনেক বড় কাজ, এটা সফটওয়্যারে যদি আমরা ডিজাইন করতে চাই অনেক বিশাল বড় হয়ে যাবে। তো প্রত্যেকটি ডিজাইনকে ছোট 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 ভাগে ভাগ করা হয়। তো প্রত্যেকটি পার্টকে বলা হয় হচ্ছে মডিউল। তো প্রত্যেকটি মডিউলের যে টোটাল ব্রিফ ডিসকাশন বা ডিসক্রিপশন যাই বলেন আপনি, এবং প্রত্যেকটি মডিউলের একটি নির্দিষ্ট নাম দেওয়া থাকে। তো সেই নামগুলো দেওয়া হয় হচ্ছে এইচএলডিতে বা হাই লেভেল ডিজাইনের ক্ষেত্রে। এবং প্রত্যেকটি যে ফাংশন আমরা পারফর্ম করব তার একটি আউটলাইন দেওয়া হয় এইচএলডিতে। এবং অনেকগুলো মডিউল থাকে। তো প্রত্যেকটা মডিউল একটা মডিউল আরেকটা মডিউলের সাথে কিভাবে কানেক্টেড, তাদের মধ্যে সম্পর্ক কী, বা পরবর্তীতে আমরা কোডিং ফেজে যে কীভাবে হচ্ছে সংযুক্ত করব, কোন রিলেশনের মাধ্যমে, সব কিছু হচ্ছে এইচএলডিতে লেখা থাকে। এবং ফোর্থলি, যদি সফটওয়্যার যদি সময় আমরা ক্রিয়েট করি, অবশ্যই ডেটাবেজের কাজ থাকে। তো ডেটাবেজের যা যা কাজ থাকুক, আপনি যদি ডেটাবেস কোর্সটি খুব সুন্দর মতো করে থাকেন, তো সেখানে একটি টপিক ছিল ইআর মডেল বা এন্টিটি রিলেশনশিপ মডেল। তো আপনি জানেন যে এন্টিটি রিলেশনশিপ মডেলটা কীভাবে ডিজাইন করতে হয়। তো সেই সকল ডিজাইনের কাজ আবার এখানে ইমপ্লিমেন্ট করা হয়। তো এই ছিল হচ্ছে এইচএলডি। তো এবার কথা বলা যাক এলএলডি নিয়ে। তো প্রত্যেকটি যে মডিউল ছিল, প্রত্যেকটি মডিউলের ফাংশনাল লজিকগুলো লেখা হয় হচ্ছে লজিক লেভেলে। লজিক লেভেল অ্যাকচুয়ালি মানে কোড কীভাবে করতে হবে বা কোডের একটি ভিজুয়ালাইজেশনগুলো থাকে। এবং ডেটাবেসের যদি আমরা ইউজ করি ডেটাবেসের যে এন্টিটিগুলো আছে তার টাইপ কী হবে, সাইজ কী হবে, সব হচ্ছে এই ধাপে ডিফাইন করে দেওয়া হয়। তো টোটাল ইন্টারফেসের কমপ্লিট ডিটেইল থাকে এবং ইনপুট কী নেওয়া হবে সফটওয়্যারের ক্ষেত্রে, আউটপুট কী প্রডিউস হবে। তো প্রত্যেকটা মডিউলের ক্ষেত্রে সব কিছু ডিসকাশন হচ্ছে এলএলডিতে করে নেওয়া হয়। তো এই ছিল হচ্ছে ডিজাইন ফেজ। তো ডিজাইন ফেজ যে সময় আমাদের কমপ্লিট হয়ে যাবে, তো ডিজাইন ফেজের যে কাজটুকু তারা হচ্ছে পরবর্তী টিমমেটের কাছে দিয়ে দিবে। তো পরবর্তী টিম কারা? যারা হচ্ছে কোডিং অর ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ তারা এই ডিজাইন ফেজের যে যে এইচএলডি বা এলএলডি এগুলো দেখে দেখে তারা কোড করা শুরু করবে। তো কোড করা বা ইমপ্লিমেন্টেশন একই কথা। তো কোডটা করবে তারা হচ্ছে এই ছোট ছোট মডিউলে। তো টিমমেটরা ভাগ হয়ে যায়, ভাগ হয়ে এক একজন এক এক কাজ করে।
তো করার পরে তারা কোড সম্পূর্ণ করে পরবর্তী ধাপে যারা আছে তাদের কাছে জমা দিয়ে দেয়। তো পরবর্তী ধাপ করা হয় হচ্ছে ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং। ইন্টিগ্রেট করা বা সংযুক্ত করা। কি সংযুক্ত করে? এই যে ছোট মডিউলে যে কোডগুলো করা হয়েছিল, তো এই পার্টে এই ধাপে যারা হচ্ছে টিম মেম্বার তারা করে হচ্ছে সবগুলো একসাথে সংযুক্ত করে। কীভাবে? এই যে ইন্টারফেস রিলেশনশিপের মাধ্যমে। তো তারা হচ্ছে এই যে ডিজাইন পার্টের যে পার্টগুলো রয়েছে, তো দেখে ইন্টিগ্রেট করে সংযুক্ত করে ফেলে এবং সংযুক্ত করার পরে টোটাল যে আমাদের কোডিং পার্টটা হলো একটা বড় একটা লার্জ একটা পার্ট, তো সেই পার্টটা টেস্ট করে। যদি কোনো রকম কোনো বাগ বা কোনো রকম কোনো ঝামেলা পায়, তো সেইটা ডেভেলপাররা এই ধাপে আবার ফিক্স করে দেয়। ফিক্স করে কি করে? ফিক্স করে হচ্ছে তারা বাজারে দিয়ে দেয় বা সফটওয়্যারে যারা ডিমান্ড করেছিল বা কাস্টমার যারা ছিল তাদের কাছে দিয়ে দেয়। তো এই ধাপকে বলা হয় হচ্ছে ইনস্টলেশন বা ডিপ্লয়মেন্ট। ডিপ্লয়মেন্ট মানে হচ্ছে বাজারজাত করে দেওয়া। তো বাজারজাত করে দেয়। তো এরপরে কেসটা কি হয়? এরপর হচ্ছে কি? যারা হচ্ছে কাস্টমার বা পাবলিক ইউজার তারা হচ্ছে আমাদের সফটওয়্যার যেটা আমরা ক্রিয়েট করেছি, তারা সেটা ইউজ করা শুরু করে। তো ইউজ করার পরে এমন হতে পারে যে কোনো রকম কোনো ঝামেলা হতে পারে বা কোনো একটা ফিচার অ্যাড করার প্রয়োজন হতে পারে, যেকোনো কিছু হতে পারে। তো যদি কোনো সমস্যা হয়, তো ইউজার আর আমাদের মাঝখানে যে ইন্টারেক্ট করার যে ফেজটা, সেটি হচ্ছে মেইনটেন্যান্স ফেজ। তো মেইনটেন্যান্স ফেজের মাধ্যমে হচ্ছে আমরা প্রোভাইড করি কিছু সিস্টেম বা কিছু মেকানিজম, যার ফলে আমাদের যারা কাস্টমার ছিল বা ইউজার ছিল তারা আমাদের কাছে পরবর্তীতেও বিভিন্ন সুযোগ সুবিধা নিতে পারে। তো কি সুযোগ সুবিধা নিতে পারে? নিতে পারে হচ্ছে যদি কোনো রকম কোনো বাগ বা কোনো রকম কোনো ঝামেলা ধরা পড়ে, তো সেটা আমরা কি আমাদের অবশ্যই একটা দায়িত্ব রয়েছে যে আমরা একটা সফটওয়্যার তাদের কাছে দিলাম, তারা টাকা নিয়ে কিনে নিল। তো কোনো রকম যদি ঝামেলা হয় অবশ্যই সেটা ফিক্স করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। তো বাগ ফিক্সিং এটা হচ্ছে মেইনটেন্যান্স ধাপের মধ্যে পড়ে। দ্বিতীয়ত আমরা জানি যে দুনিয়া দিনকে দিন হচ্ছে আপগ্রেড হতেই আছে। তো সফটওয়্যার তারাও চাইতে পারে যে কোনো রকম একটা আপগ্রেড তাদের দরকার। তারা যদি বলে তাহলে আমরা অবশ্যই সেই সফটওয়্যারের আপগ্রেডটা আমরা করে দিব। বিভিন্ন ভার্সন আপগ্রেড হয় মাঝে। তো ২-৩ টা ফিচার দেওয়া লাগে। তো যে ফিচারগুলো আমরা বাড়াবো বা বাড়িয়ে অ্যাড করব সেটাকে বলা হয় হচ্ছে এনহ্যান্সমেন্ট। আর এই হচ্ছে মূলত ৩ টেই ফ্যাক্ট। আপগ্রেড বা এনহ্যান্সমেন্ট একই কথা। কিছু ক্ষেত্রে হচ্ছে সেপারেটলি দেখা হয়। তো যদি আপনি পরীক্ষার সময় যে সময় খাতায় লিখবেন থিওরিটিক্যালি ৩ টি ধাপই লিখে দিবেন। তো এই ছিল হচ্ছে আমাদের টোটাল ফেজ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি যা বলেছি, মুখে বলেছি, বাংলায় বলেছি। তো আপনি এখন চিন্তা করতে পারেন যে সুন্দর মতো হাতে মানে গুছানো নোট পেলে ভালো হতো। সেই নিয়েও কোনো চিন্তা নেই। আমি প্রত্যেকটি টপিকের ডিটেইল ডিসকাশন যা রয়েছে সবকিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ডেসক্রিপশন বক্স থেকে নেওয়ার সময় অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এটা অবশ্যই ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। এবং লাস্ট যেটা বলতে চাচ্ছি, পরীক্ষার খাতায় যে সময় আপনি এই টপিকটা অ্যান্সার করবেন, অনেক ইম্পর্টেন্ট একটি টপিক পরীক্ষায় প্রায় আসে। তো প্রথমত আপনি কি করবেন? প্রথমত হচ্ছে এই চক্রটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে হচ্ছে প্রত্যেকটি ধাপ ডেসক্রিপশন বক্সে যেভাবে আমি দিয়ে দিয়েছি সেভাবে হচ্ছে লিখে দিবেন। তো আশা করি টিচার আপনাকে অবভিয়াসলি হ্যান্ডসাম একটি মার্ক দিবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।